আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর্চুটি বই থেকে ইউনিট 14 লেসন 1 এর অ্যাক্টিভিটি বি এ যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এই প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। এছাড়াও অ্যাক্টিভিটি এফ এ যে ডায়লগটি দেওয়া হয়েছে সেটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং সবশেষে এই প্যাসেজ এবং ডায়লগের যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব, যাতে করে পরবর্তীতে তোমরা নিজেরাই প্যাসেজটি পড়ে বুঝতে পারো। তাহলে আজকে আমাদের লেসন 1 এ বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির বা শক্তির উৎসসমূহ পর্ব 1। নবায়নযোগ্য মানে হচ্ছে যেটা বারবার সৃষ্টি হয় এবং কখনো শেষ হয়ে যায় না, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। তো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইন আ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, অর্থাৎ 90তম বিজ্ঞান কংগ্রেসে দেওয়া একটা ভাষণে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সায়েন্টিস্ট, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট এবং সাবেক ভারতের রাষ্ট্রপতি মিস্টার APJ আব্দুল কালাম, অর্থাৎ জনাব APJ আব্দুল কালাম mentioned a very important aspect of this mankind, এই মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক উল্লেখ করেন ফিউচার এনার্জি ক্রাইসিস, যেটা ছিল হচ্ছে ভবিষ্যৎ জ্বালানি সংকট নিয়ে। হি পয়েন্টেড আউট দ্যাট, তিনি ইঙ্গিত করেন যে দ্য ইরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, অর্থাৎ কাঠ এবং জৈব জ্বালানির যে যুগ সেটা প্রায় শেষ হয়ে এসেছে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার, এবং তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে যুগ সেটাও খুব দ্রুতই শেষ হয়ে যাবে। উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, অর্থাৎ পরবর্তী কয়েক দশকের মধ্যে, দশক মানে হচ্ছে 10 বছরকে এক ডিকেডস বলা হয়। তাহলে প্রথমে আমরা দেখলাম যে 90তম বিজ্ঞান কংগ্রেসে দেওয়া একটা ভাষণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, যিনি হচ্ছে জনাব APJ আব্দুল কালাম, তিনি মানবজাতির ভবিষ্যতে জ্বালানি সংকট সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক উল্লেখ করেন। তিনি ইঙ্গিত করেছেন বা তিনি বলেছেন যে কাঠ ও জৈব জ্বালানির যুগ তো প্রায় শেষ হয়ে এসেছে এবং আগামী কয়েক দশকের মধ্যেই তেল ও প্রাকৃতিক গ্যাসের যুগও শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং, অর্থাৎ ব্যাপকভাবে পোড়ানো অব ওয়ার্ল্ডস কোল রিজার্ভস, অর্থাৎ পৃথিবীতে মজুতকৃত কয়লার মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, সেটা কি করতে পারে, পরিবেশগত অর্থাৎ বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে। বিকজ, কারণ কোল বার্নিং ইমিটস, অর্থাৎ এই কয়লা পুরানো নিঃসরণ করে দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অর্থাৎ এখানে বলা হলো বিশ্বে মজুতকৃত কয়লা ব্যাপকভাবে পোড়ালে তা বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে এই কয়লা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন নিঃসৃত হয়। সো অ্যাকর্ডিং টু কালাম, তাই কালামের মতে দ্য অনলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু, অর্থাৎ একমাত্র সমাধান যেটা মানবজাতি দেখতে পারে, ইজ হলো দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি, অর্থাৎ ব্যাপকভাবে সৌরশক্তি ব্যবহার করা ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। বিকজ, কারণ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, অর্থাৎ এটার কিছু সুবিধা রয়েছে, ওভার তুলনায় আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির অন্যান্য উৎসগুলোর বা ধরনগুলোর তুলনায়। তো এখানে আমরা দেখলাম যে তাই কালামের মতে, অর্থাৎ এই APJ আব্দুল কালামের মতে ভবিষ্যতে মানবজাতির জন্য সমাধান হতে পারে সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা। সৌরশক্তি বলতে আমরা কি বুঝি, ওই যে অনেক সময় ছাদের উপর বা টিনের উপর বা হচ্ছে খোলা জায়গায় সোলার প্যানেল বসানো হয়, যেটা থেকে কি হয়, বিদ্যুৎ আসে এবং বিভিন্ন ধরনের লাইট, ফ্যান, টিভি এগুলো চলে। তো এছাড়া অন্যান্য ধরন আছে এই রিনিউয়েবল এনার্জির, তো সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো এই ভবিষ্যতে কী করতে হবে, এই সৌরশক্তির ব্যাপক ব্যবহার করতে হবে। এবং এই যে সৌরশক্তি, এটা হচ্ছে যে নবায়নযোগ্য অন্যান্য জ্বালানি আছে সেটার তুলনায় এটার কিছু আলাদা সুবিধা রয়েছে বা বেশ কিছু সুবিধা রয়েছে। নাও, এখন হোয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স, অর্থাৎ কেন কালাম এত বেশি গুরুত্ব দিয়েছেন টু দ্য ইস্যু অফ এনার্জি, এই জ্বালানি বিষয়টিতে। অর্থাৎ এখন প্রশ্ন হলো যে এই জ্বালানি বিষয়টির উপর এই কালাম এত বেশি গুরুত্ব দিয়েছেন কেন। দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর, অর্থাৎ এই
জ্বালানির উৎসগুলো সবসময় একটা প্রধান নিয়ামক ছিল অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি, ইতিহাসের পরিবর্তন জুড়ে, ঠিক আছে। অর্থাৎ ইতিহাসে যে পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে জ্বালানি একটা প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। কিভাবে, ধরো একটা সময় হচ্ছে যখন তেল ছিল না, গ্যাস ছিল না বা বিদ্যুৎ ছিল না, তখন মানুষ কী করতো, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি বা মহিষের গাড়ি, এই ধরনের গাড়ি ব্যবহার করতো। পরবর্তীতে দেখা যায় এখন অনেক ধরনের তেলের গাড়ি, ঠিক আছে, পেট্রোল ব্যবহার করে, ডিজেল ব্যবহার করে বা অকটেন ব্যবহার করে, ঠিক আছে, এই ধরনের গাড়িগুলোর উদ্ভব ঘটেছে। আবার এই যে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে কিন্তু এখন বিদ্যুৎ চালিত অনেক কিছু আমরা দেখতে পাই, কম্পিউটার, মোবাইল ফোন, ফ্রিজ, ঠিক আছে, এরকম অসংখ্য জিনিস রয়েছে। এরপর দেখা যায় এখন গ্যাস চালিত অনেক গাড়ি দেখা যায়, যেমন সিএনজি, মাইক্রোবাস, ঠিক আছে। তো এইটা এই কথাটা এখানে বলা হচ্ছে যে এই যে জ্বালানি, এই জ্বালানির মধ্য দিয়ে কিন্তু মানে ইতিহাসের পরিবর্তনগুলো হয়। আচ্ছা, এরপর আমরা দেখি দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড, অর্থাৎ পৃথিবীর যে পেট্রোলিয়ামের ব্যবহার সেটা বৃদ্ধি পেয়েছে ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1930, অর্থাৎ 1930 সালে যেখানে ব্যবহার হতো 3 বিলিয়ন ব্যারেলস টু 37 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি টুডে, এবং সেটা এখন মানে বার্ষিক হচ্ছে 37 বিলিয়ন ব্যারেল। ব্যারেল মানে হচ্ছে কি, ব্যারেল মানে হচ্ছে তেলের যে অপরিশোধিত তেল রয়েছে সেগুলোকে ব্যারেলে মাপা হয়। এক ব্যারেল বলতে হচ্ছে 159 লিটার বোঝায়। তো এখানে বলা হচ্ছে যে এখন প্রশ্ন হলো যে কালাম জ্বালানি বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন কেন? কারণ জ্বালানির উৎস সবসময় ইতিহাস জুড়ে পরিবর্তনের একটা প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। 1930 সালে যেখানে পেট্রোলিয়াম ব্যবহার ছিল মাত্র 3 বিলিয়ন ব্যারেল, সেটা এখন বর্তমানে ব্যবহার হচ্ছে কত, 37 বিলিয়ন ব্যারেল। এরপর বলা হচ্ছে দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, অর্থাৎ পরবর্তী 1/4 শতাব্দীতে, সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তার মানে 100 বছরের 4 ভাগের 1 ভাগ কত হয়, 25 বছর। অর্থাৎ আগামী 25 বছরে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা ধারণা করা হচ্ছে যে প্রায় 8 বিলিয়ন হবে, মানে হচ্ছে প্রায় 800 কোটি হবে, হুইচ ইজ 30% হায়ার দ্যান টুডে, যেটা হচ্ছে বর্তমান থেকে প্রায় 30% বেশি। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিক আউটপুট, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনৈতিক উৎপাদন কী করবে, গ্রো করবে, বৃদ্ধি করবে 2 times ফাস্টার, মানে দ্বিগুণ দ্রুত গতিতে, দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, অর্থাৎ শিল্পান্বিত দেশগুলোর তুলনায়। তো এইখানে এসে বলা হলো যে আগামী 1/4 শতাব্দীতে বিশ্বের জনসংখ্যা প্রায় 8 বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে বা আশা করা হচ্ছে, যেটা বর্তমানের তুলনায় 30% বেশি, এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উৎপাদন শিল্পান্বিত দেশগুলোর তুলনায় দ্বিগুণ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে গ্লোবাল ইকোনমিক গ্রোথ, অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ, অর্থাৎ আশা করা হচ্ছে অব্যাহত থাকবে অ্যাট 3% পার ইয়ার, প্রতি বছর 3%। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য গ্লোবাল ডিমান্ড, বৈশ্বিক চাহিদা ফর এনার্জি, এই জ্বালানির, উইল গ্রো, অর্থাৎ বৃদ্ধি পাবে অ্যাট অ্যাবাউট 1.7% পার ইয়ার, প্রতি বছর 1.7% হারে, অন অ্যান অ্যাভারেজ, গড়ে, ঠিক আছে। ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে 50% রাইজ, অর্থাৎ 50% বৃদ্ধি অফ এনার্জি কনজাম্পশন বাই 2030, অর্থাৎ এটা নির্দেশ করে যে 2030 সালের মধ্যে এই জ্বালানির ব্যবহার 50% বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন যদি লাগে 100 মিলিয়ন, এই 2030 সালের মধ্যে সেটা লাগবে কত, 150 মিলিয়ন। এটা আমরা এখন এখানে দেখতে পাবো। তো এখানে এখন বলা হচ্ছে যে ইফ ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 100 মিলিয়ন ব্যারেলস নাও, অর্থাৎ যদি বর্তমানে বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ব্যবহৃত হয়, ইট উইল রাইজ টু 150 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম, সেটা সেই সময় গিয়ে 150 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড, অর্থাৎ বর্তমানে এই যে হাইড্রোকার্বন জ্বালানি সম্পদের যে মজুদ সেটা হচ্ছে সীমিত, অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট, এবং এটা যথেষ্ট হবে না, টু মিট, মোকাবিলা করতে, দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে জ্বালানি সংকটের যে চ্যালেঞ্জ আসছে এটা মোকাবিলা করার জন্য যথেষ্ট হবে না। তো যেটা আমরা বলছিলাম যে বর্তমানে বিশ্বে যদি 100 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ব্যবহৃত হয় তাহলে সেটা সেই সময় গিয়ে হবে 150 মিলিয়ন ব্যারেল,
এবং বর্তমানে যে হাইড্রোকার্বন ভিত্তিক জ্বালানি সম্পদের মজুদ রয়েছে সেটা হচ্ছে সীমিত, মানে কম, এবং তা ভবিষ্যতে যে জ্বালানি সংকটের যে চ্যালেঞ্জটা আসতেছে এটা মোকাবিলা করার জন্য যথেষ্ট হবে না। এরপর বলা হচ্ছে হেন্স তাই লিডিং ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস, অর্থাৎ শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলো কি করেছে, উদ্যোগ গ্রহণ করেছে বা উদ্যোগ নিয়েছে টু ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, বিকল্প জ্বালানির উৎস ব্যবহার করতে, মেইনলি প্রধানত নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যেটা হচ্ছে প্রধানত সবুজ বা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে পরিচিত। দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস, অর্থাৎ এই যে কালামের বক্তব্যের মূল কথা ইঙ্গিত করে বা তুলে ধরে, দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ একবিংশ শতাব্দীতে মানবজাতির মানবজাতির হচ্ছে উদ্বেগকে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে কারণে শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলো বিকল্প জ্বালানি উৎস ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কারণ হচ্ছে কি, এই যে জ্বালানি এটা হচ্ছে খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এবং এই যে বিকল্প জ্বালানির উৎস এটাকে বলা হচ্ছে সবুজ বা নবায়নযোগ্য জ্বালানি উৎস। এবং এই যে এপিজে আব্দুল কালাম তার বক্তব্যের মূল কথা ছিল যে এটি হচ্ছে একবিংশ শতাব্দীতে মানবজাতির জ্বালানি সংকট উদ্বেগকে তুলে ধরে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কোন লেসনের ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। আচ্ছা, এরপর আমরা কোয়েশ্চনস অ্যান্ড অ্যান্সার্স দেখি, অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট, অর্থাৎ বিজ্ঞানী কালাম কি বিষয়ে উদ্বিগ্ন ছিলেন? তো এটার উত্তর আমরা বলতে পারি সায়েন্টিস্ট কালাম ইজ কনসার্নড অ্যাবাউট দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস, অর্থাৎ বিজ্ঞানী কালাম ভবিষ্যৎ জ্বালানি সংকট সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন, অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতির। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করছো দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার, অর্থাৎ তুমি কেন মনে করছো যে ব্যাপকভাবে যদি কয়লা পোড়ানো হয় তাহলে এটা পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে? তো এটার উত্তর আমরা প্যাসেজেই দেখেছি যে কারণ বার্নিং কোল ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ ব্যাপকভাবে এই কয়লা পোড়ালে সেটা হচ্ছে কি হয়, বায়ুমণ্ডলে ব্যাপকভাবে কার্বন নিঃসরণ করে, হুইচ কজেস এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ডিজাস্টার, যেটা পরিবেশ দূষণ এবং বিপর্যয়ের কারণ হতে পারে। এরপর হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস, অর্থাৎ জনাব কালামের মতে ভবিষ্যতে জ্বালানি সংকটের সমাধান কি? তো এটা সমাধান হতে পারে অ্যাকর্ডিং টু মিস্টার কালাম, অর্থাৎ জনাব কালামের মতে বা অনুসারে, দ্য সলিউশন ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি, অর্থাৎ ব্যাপকভাবে সৌরশক্তির ব্যবহার করাই হচ্ছে এটার সমাধান। এরপর হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যু অফ এনার্জি, অর্থাৎ কেন জনাব কালাম জ্বালানি বিষয়ের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন? তো এটা উত্তর আমরা বলতে পারি বিকজ এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস জুড়ে পরিবর্তনের একটা ব্যাপক বা একটা প্রধান নিয়ামক হিসেবে এই জ্বালানি কাজ করেছে। অ্যান্ড দ্য ডিমান্ড ফর এনার্জি ইজ ইনক্রিজিং র্যাপিডলি, এবং এই জ্বালানির চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন সোলার এনার্জি, অর্থাৎ কেন জনাব কালাম সৌরশক্তির প্রতি এত জোর দিয়েছেন? বিকজ সোলার এনার্জি হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, অর্থাৎ এই সৌরশক্তির কিছু সুবিধা রয়েছে ওভার আদার রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অন্যান্য জ্বালানি উৎসগুলোর তুলনায়, অ্যান্ড ক্যান হেল্প সলভ দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস, এবং এটা ভবিষ্যৎ জ্বালানি সংকট সমাধানে সাহায্য করতে পারে। তো এরপর আমরা দেখি অ্যাক্টিভিটি FA, এখানে বলা হচ্ছে ইন সোহানস ভিলেজ, সোহানের গ্রামে, সাম পিপুল হেডেড বাই মিস্টার আসাদুল ইসলাম কেম ফ্রম অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ কিছু মানুষ জনাব ইসলামের নেতৃত্বে একটি সংস্থা থেকে এই সোহানদের গ্রামে আসে, টু হোল্ড আ মিটিং অ্যাট দ্য লোকাল ইউনিয়ন পরিষদ অফিস, এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসে একটা মিটিং ডাকে বা আয়োজন করে। দেয়ার অবজেক্টিভ ওয়াজ টু ইন্ট্রোডিউস অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেমস, তাদের উদ্দেশ্য ছিল যে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে পরিচয় করিয়ে দেওয়া বা প্রচলন করা ইন রুরাল হাউসহোল্ডস, গ্রামীণ ঘরবাড়িগুলোতে। রিড দ্য ডায়লগ বিটুইন দ্য চেয়ারম্যান অ্যান্ড মিস্টার ইসলাম, অর্থাৎ জনাব ইসলাম এবং চেয়ারম্যানের মধ্যকার কথোপকথনটি পড়ো। তো এখানে প্রথমেই মিস্টার চেয়ারম্যান বলতেছে হোয়াটস ইউর অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম, অর্থাৎ আপনার বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কি?
মিস্টার ইসলাম বলতেছে ওয়েল ভালো, ইটস সোলার পাওয়ার, এটা হচ্ছে সৌর বিদ্যুৎ, অ্যান্ড উই আর গোয়িং টু ইউজ সোলার পাওয়ার ইউনিটস ইন রুরাল এরিয়াস, এবং আমরা হচ্ছে এই গ্রামীণ এলাকাগুলোতে সৌর বিদ্যুৎ ইউনিট ব্যবহার করতে যাচ্ছি। তো এরপর চেয়ারম্যান বলতেছে হোয়াট ইজ ইট, এটা কি, ইজ ইট সামথিং নিউ, এটা কি নতুন কিছু? মিস্টার ইসলাম বলতেছে নট এক্স্যাক্টলি, ঠিক তা নয়, ইটস অলরেডি ফ্যামিলিয়ার ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা অলরেডি পৃথিবীর বহু দেশে মানে পরিচিত হয়েছে। উইভ ইন্ট্রোডিউসড ইট ইন আওয়ার কান্ট্রি টু, এবং আমরাও এটাকে আমাদের দেশে পরিচয় করেছি বা প্রচলন করেছি। বাট ইয়েস, কিন্তু হ্যাঁ, ইন দিস লোকালিটি, এই এলাকাটিতে বা এই এরিয়ায়, ইটস সামথিং নিউ, এটা নতুন কিছু। এরপর চেয়ারম্যান বলতেছে আই সি, বুঝতে পেরেছি বা বুঝলাম, হোয়াই ডু ইউ কল ইট অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম, অর্থাৎ কেন আপনারা এটাকে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বলতেছেন? তো এবার মিস্টার ইসলাম বলতেছে বিকজ, কারণ সোলার পাওয়ার ইজ আ সাবস্টিটিউট ফর কনভেনশনাল ইলেকট্রিসিটি, অর্থাৎ এই যে প্রচলিত যে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এটার বিকল্প ব্যবস্থা হচ্ছে এই সোলার পাওয়ার। ইটস অ্যাকচুয়ালি আ রিনিউয়েবল এনার্জি সোর্স, এটা মূলত একটা নবায়নযোগ্য জ্বালানি উৎস। আওয়ার সোলার ইউনিটস ক্যান বি ইনস্টলড অন রুফটপস, অর্থাৎ আমাদের এই সৌর ইউনিটগুলো এটা স্থাপন করা যায় রুফটপস, অর্থাৎ ছাদের উপর, অর অ্যাট এনি ওপেন প্লেস, অথবা যে কোনো খোলা জায়গায়, হোয়ার সানলাইট ইজ অ্যাভেলেবেল, যেখানে হচ্ছে সূর্যের আলো পর্যাপ্ত থাকে বা পাওয়া যায়। এবার চেয়ারম্যান বলতেছে সাউন্ডস গুড, শুনতে ভালো লাগছে। হাউ মাচ ইলেকট্রিসিটি ক্যান দে গিভ, তারা কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বা দিতে পারবে। ক্যান দে রান মাই ইরিগেশন পাম্প, তারা কি আমার সেচ পাম্প চালাতে পারবে। এরপর মিস্টার ইসলাম বলতেছে আই এম অ্যাফ্রেড মিস্টার চেয়ারম্যান দে ক্যান নট, অর্থাৎ আমি দুঃখিত জনাব চেয়ারম্যান, তারা পারবে না। আবার সোলার প্যানেলস আর স্মল, আমাদের এই সোলার প্যানেলগুলো হচ্ছে ছোট, অ্যান্ড আর ডিজাইনড ফর ডোমেস্টিক পারপাসেস, এবং এটা তৈরি করা হয়েছে গৃহস্থালির কাজের জন্য বা কাজের উদ্দেশ্যে। দে ক্যান প্রডিউস এনাফ ইলেকট্রিসিটি টু রান, তারা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে টু রান, চালাতে। সে বলা যায় 2 or 3 লাইটস, 2 থেকে 3টা লাইট, 2 ফ্যানস, 2টা পাখা, টিভি সেট অ্যান্ড দ্য লাইক, একটা টিভি সেট এবং এরকম কিছু। বাট লার্জার ইউনিটস ক্যান রান, এবং বড় ইউনিটগুলো চালাতে পারে। এতটুকু বলে তিনি থেমে গেলেন। এরপর হচ্ছে চেয়ারম্যান বলতেছে সরি টু ইন্টারাপ্ট মিস্টার আসাদ, জনাব আসাদ আপনাকে থামানোর জন্য দুঃখিত। আই টু গো টু দ্য বাস স্ট্যান্ড নাও, আমাকে এখন বাস স্ট্যান্ডে যেতে হবে। টু রিসিভ আ ফ্রেন্ড, একজন বন্ধুকে রিসিভ করতে বা গ্রহণ করতে। এনিওয়ে, যাই হোক, সেভারাল ভিলেজেস ইন আওয়ার ইউনিয়ন, আমাদের ইউনিয়নে অনেক গ্রাম আছে, আর স্টিল উইদাউট ইলেকট্রিসিটি, যেগুলো এখনও কিসের বাইরে, বিদ্যুতের বাইরে। আই হোপ পিপুল উইল ওয়েলকাম ইউর অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম, মানে আমি আশা করছি যে মানুষজন আপনার এই বিকল্প বিদ্যুৎ সরবরাহ সিস্টেমকে স্বাগত জানাবে, অর্থাৎ যে গ্রামগুলোতে বিদ্যুৎ নাই। তো এবার মিস্টার ইসলাম বলতেছে থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান, ধন্যবাদ মিস্টার চেয়ারম্যান, গুড বাই, বিদায়। এরপর চেয়ারম্যান বলতেছে গুড বাই মিস্টার ইসলাম, বিদায় জনাব ইসলাম, সি ইউ এগেইন, আবার দেখা হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো এক নজরে দেখি। যেমন ইস্যু মানে হচ্ছে বিষয়, এনার্জি সোর্স জ্বালানির উৎস, মেজর ফ্যাক্টর হচ্ছে প্রধান নিয়ামক, থ্রু আউট জুড়ে, কনজামশন ব্যবহার, ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পেয়েছে, অ্যানুয়ালি প্রতি বছর, কোয়ার্টার সেঞ্চুরি 25 বছর, এক্সপেক্টেড ধারণা করা হচ্ছে বা আশা করা যাচ্ছে, পার্সেন্ট হচ্ছে শতাংশ, ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশ, ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক, আউটপুট হচ্ছে উৎপাদন, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ হচ্ছে শিল্পোন্নত দেশ, গ্লোবাল বৈশ্বিক, গ্রোথ হচ্ছে প্রবৃদ্ধি। এরপর হচ্ছে কন্টিনিউ অব্যাহত থাকা, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, ডিমান্ড চাহিদা, অ্যাভারেজ হচ্ছে গড়ে, ইন্ডিকেটস নির্দেশ করে বা ইঙ্গিত করে, রাইজ বৃদ্ধি। এরপর রিজার্ভ হচ্ছে মজুদ, রিসোর্স সম্পদ, লিমিটেড মানে সীমিত, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, মিট মোকাবিলা করা বা সাক্ষাৎ করা, হেন্স তাই, লিডিং হচ্ছে শীর্ষস্থানীয়, ইন্ডাস্ট্রিয়াল শিল্পোন্নত, ইনিশিয়েটিভ উদ্যোগ, অল্টারনেটিভ বিকল্প, এনার্জি গ্রিন এনার্জি সবুজ জ্বালানি, রিনিউয়েবল এনার্জি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, বটম লাইন মূল কথা, কনসার্ন উদ্বেগ, ম্যানকাইন্ড মানবজাতি, স্পিচ ভাষণ, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে, অ্যাকনোলিজড মানে হচ্ছে স্বীকৃত,
সায়েন্টিস্ট বিজ্ঞানী, ফর্মার সাবেক, অ্যাডভান্টেজ সুবিধা, মেনশন উল্লেখ করা, অ্যাসপেক্ট দিক, ওভার তুলনায়, ক্রাইসিস সংকট, পয়েন্টেড আউট মানে হচ্ছে ইঙ্গিত করা, ইরা যুগ, বায়োমাস জৈব জ্বালানি, কাম টু অ্যান ইন্ড শেষ হয়ে আসা, এজ যুগ, ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, উইদিন মধ্যে, ডিকেট দশক, ম্যাসিভ ব্যাপক, বার্নিং হচ্ছে দহন বা পোড়ানো, খৌল মানে হচ্ছে কয়লা, এরপর রিজার্ভ মজুদ, লিচু নিয়ে যাওয়া বা পরিচালিত করা, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, ইকোলজিক্যাল পরিবেশগত, ডিজাস্টার বিপর্যয়, ইমিট হচ্ছে নিঃসরণ করা, অ্যামাউন্ট পরিমাণ, ফর্ম হচ্ছে ধরন, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, অ্যাকর্ডিং টু মতে, সলিউশন সমাধান এবং সোলার এনার্জি মানে হচ্ছে সৌরশক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা বন্ধু একটি ভিডিওতে, সে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।